নুরুল ইসলাম বাবুল একজন কর্মবীর, আজীবন সংগ্রামী মানুষ। নিজের জীবদ্দশায় তিল তিল করে গড়ে তুলেছেন তার স্বপ্নের যমুনা গ্রুপ। ৪১টি উৎপাদনমূলক প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছেন দেশের লাখো মানুষের। তার প্রচেষ্টার পুরোটাই ছিল মেড ইন বাংলাদেশ। তাই বিদেশ বিভুঁইয়ে কোনো কিছু করার চেষ্টা ছিল না তার। ১ বছর আগে ঠিক এই দিনে ঘাতক করোনায় প্রাণ হারান তিনি। দর্শক, এই কর্মবীরের প্রয়াণে ১ বছর পূর্তিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন একজন নুরুল ইসলাম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ মিশু। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কজন অতিথি। তারা স্ব পরিচয়ে পরিচিত, কিন্তু তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা সবাই কোনো না কোনোভাবে প্রয়াত যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলামের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সংযুক্ত ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ ছিল জীবনের কোনো না কোনো মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী এবং বাংলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি। আমাদের সঙ্গে যুক্ত আছেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, তিনি চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি এবং সাবেক সেনা কর্মকর্তা। আমাদের সঙ্গে আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব একে আজাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইফুল ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যমুনা গ্রুপের অন্যতম পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। আপনাদের সবাইকে স্বাগত আজকের বিশেষ আয়োজনে। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব হাসানুল হক ইনু, আপনাকে দিয়ে। আমরা জানি আপনার সঙ্গে প্রয়াত নুরুল ইসলাম বাবুলের দীর্ঘদিনের সম্পর্ক। আপনারা অনেক ধরনের সময় দেখেছেন, অনেক ধরনের রাজনৈতিক উত্থান পতন একসঙ্গে দেখেছেন, এবং আপনার কাছ থেকে একটু শুনতেই চাই, ৭১-এর গল্প শুনতে চাই। তার পরবর্তীতে ৭১ পরবর্তী বাংলাদেশে যখন বিধ্বস্ত, সেই সময়ে যে নতুন করে শিল্প কারখানা গড়ে তোলা, দেশের ভিতরে কর্মসংস্থান তৈরির প্রচেষ্টা, সেরকম অনেক ঘটনার সাক্ষী। এমনকি আমি এটিও জানি যে আজকের যে ফিউচার পার্ক আমরা দেখি, সেটির নকশা বা সেটির ডিজাইন কেমন হতে পারে, সেটি সম্ভবত ৮০-র দশকের মাঝে ১৯৮৫-৮৬ সালে তিনি আপনার সঙ্গে সেটি শেয়ারও করেছিলেন। আপনি যদি একটু বলেন জনাব হাসানুল হক ইনু। ধন্যবাদ এ কে আজাদ সাহেব, জেনারেল সাহেব, সাইফুল সাহেব এবং আলমগীর সাহেবকে সবাইকে আমার শুভেচ্ছা। প্রথমে আমি প্রয়াত নুরুল ইসলাম বাবুল সাহেবের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। অকালে চলে গেছেন, সেজন্য সেই মর্মবেদনা এখনো আমাদের রয়েছে, তার পরিবারের সদস্যদের রয়েছে। এটা খুবই দুঃখজনক যে করোনা যুদ্ধে আমরা এখনো সবাই বিপর্যস্ত হয়ে আছি, কিন্তু মাঝখান থেকে নুরুল ইসলাম বাবুল সাহেবকে হারালাম আর কি। আরও অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সবার প্রতি আমার সমবেদনা এবং দোয়া। নুরুল ইসলাম বাবুল এর সবচেয়ে বড় পরিচয়, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমার সঙ্গে ৭০-এর দশকের প্রথম দিকে ঠিক সেইভাবে পরিচয় হয়নি। তরুণ মুক্তিযোদ্ধা হিসাবে দুই একবার দেখেছি এই পর্যন্ত, কিন্তু ঠিক সেইভাবে কথাবার্তা কিছুই হয়নি। আসলে ৮০-র দশকে এর শুরুতে, যখন ৮০ সালে জেনারেল জিয়াউর রহমানের কারাগার থেকে আমি মুক্ত হয়ে আবার রাজনীতির অঙ্গনে ফেরত আসি, সেই সময়ে হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন জারি হওয়ার পরে আসলে প্রত্যক্ষভাবে ওনার সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। এবং তখন ওনার কার্যালয় ছিল মতিঝিলে ইস্পানি বিল্ডিংয়ের কাছে আর কি, ওইখানে ছিল, এবং ওখানে দীর্ঘদিন বসতেন। পরে সেনা কল্যাণ ভবনে গিয়েছেন, সেটা পরের ব্যাপার। যাই হোক, তো নুরুল ইসলাম বাবুল অত্যন্ত মিশুক প্রকৃতির একজন সজ্জন ব্যক্তি ছিলেন। উনি ব্যবসার বাইরে সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, এই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করতেন। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী, কী কারণে আমার সঙ্গে ওনার সম্পর্ক হলো সেটা মনে নাই, কিন্তু আমরা ঘন ঘন দেখা হতো। তার অফিস ভবনে দুপুরে প্রায় সময় গিয়েছি, দুপুরের ভাত খেয়েছি। সেই সুবাদে ওনার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর উনিও বলতেন, আমিও শুনতাম আর কি। আমি একটু অবাক হতাম যে উনি এমন সব কথা বলতেন যেটা তখন কল্পনা করা যায় না আর কি। তৎকালীন বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, সেই অবস্থায় এটা কল্পনা করা সম্ভব না, কিন্তু উনি বলতেন আর কি।
আমি উনাকে এইভাবে বলি যে উনি হাতে কলমে গড়ে ওঠা একজন সফল উদ্যোক্তা। জি। তা আমি উনাকে দেখে এবং উনার মতো আরো বাংলাদেশে অনেকেই আছেন যে বড় ব্যবসা করার জন্য আসলে টাকাটা পরে লাগে, কিন্তু আসল হচ্ছে আপনি উদ্যোক্তা হতে হবে এবং আপনার উদ্যম থাকতে হবে, আপনার স্বপ্ন থাকতে হবে। বাবুল সাহেবের উনি উদ্যমী পুরুষ ছিলেন এবং স্বপ্ন দেখতে ভালোবাসতেন, কিন্তু স্বপ্ন দেখে ক্ষান্ত হতেন না, সেটা বাস্তবায়নের জন্য উনি এই লেগে থাকতেন, চেষ্টা করতেন। কখনো সফল হয়েছেন, কখনো ব্যর্থ হয়েছেন। তা আমি একজন উদ্ভাবনী, এই উদ্যোক্তা হিসাবে তাকে বাংলাদেশের অর্থনীতির প্রাথমিক ভিতটা গড়ে দেওয়ার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা উনি রেখেছেন। সেই হিসাবে এবং একই সঙ্গে তিনি নিশ্চয়ই অনেক সাহসীও ছিলেন, সেই কথাও আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম। আমরা একটু জেনারেল ইব্রাহিম আপনার কাছে আসতে চাই। আপনি তার সঙ্গে আপনার পরিচয় অনেক আগে থেকে, যদি ভুল না করি 1982 সাল থেকে হয়তো, কিন্তু জীবনের একদম শেষ সময় পর্যন্ত জনাব রুহুল ইসলাম বাবুল শারীরিকভাবে যথেষ্ট ফিট একজন মানুষ ছিলেন। তিনি সুইমিংয়ে জাতীয় প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন আমরা জানি, এবং তিনি শেষ বয়স পর্যন্ত নিয়মিত হাঁটতেন। আমরা ফিউচার পার্কেও পুরোটা তাকে বিভিন্ন সময় ঘুরতে দেখতাম। আমরা জানি সকালের দিকে আপনারা একসঙ্গে হাঁটাহাঁটিও করতেন, আপনার হাঁটার সাথে ছিলেন, ফলে সেই সময় নিশ্চয়ই অনেক গল্প হতো। আপনার স্মৃতিতে সবচেয়ে কোন ঘটনাটি বেশি মনে পড়ছে এই মুহূর্তে, জেনারেল ইব্রাহিম? যমুনা টিভি সবাইকে ধন্যবাদ। নুরুল ইসলাম বাবুল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যমুনা শিল্প গোষ্ঠীর সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 82 সালটা ভুল, আমি 1976 সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ওনাকে চিনি, একসঙ্গে হাঁটাফেরা করি। আজকে তো প্রায় ওদিকে 24 আর এদিকে 21, প্রায় 45 বছর। ওনার 3-4টা ঘটনা বললেই বুঝবেন কোন জিনিসটা দাগ কাটে। আমি একটা কথা ওনাকে বলতে পারি, তারিখ তরিকার কিচ্ছু মনে নাই। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বা কোথাও ওনাকে কিন্তু আমি নুরুল ইসলাম বলে কোনোদিন সম্বোধন করি নাই। নুরুল ইসলাম বাবুলও আমরা কোনোদিন বলতাম না, বাবুল ভাই বাবুল ভাই বলতাম, বাবলু ভাই বাবলু ভাই বলতাম। তিনি আমাকে কোনোদিনও জেনারেল ইব্রাহিম বলে নাই, উনি ইব্রাহিম ভাইও বলতেন না, বলতেন দাদা, আর আমিও বলতাম দাদা। এটা পারিবারিক তথ্য হলো, মনে করুন যে ওনার স্ত্রী সালমা ইসলাম অত্যন্ত সম্মানিত শ্রদ্ধা ব্যক্তি। আমরা তাকে সম্মান করে, আদর করে, দুষ্টুমি করে যাই বলেন দাদি ডাকি, ওনারাও ডাকে দাদা, অর্থাৎ এতটুকু একাত্মতা ছিল। তো ওই ঘটনাটা হলো এরকম যে কোনাবাড়ি এলাকায় টেক্সটাইল মিলে আগুন লেগেছিল। তো যেদিন আগুন লাগলো ঠিক ওই দিন রাত্রে বা তারপরের দিন আমি বললাম এত বড় দুর্ঘটনা কেমনে ঘটে গেল, তো কেমনে সামলাবেন, ভিতরে কি হচ্ছে না হচ্ছে খবর রাখেন? তো বলে যে ভাই, আমাকে বললো দাদা এগুলা তো ভীষণ কঠিন বিষয়, এখন আপনাকে কেমনে বলি আর কি বলি। আসলে আমাদের টেক্সটাইল সেক্টর যেন দাঁড়াতে না পারে, এটা বাংলাদেশেও বেশ কিছু লোক আছে যারা চায় না, আর বিদেশেও বহু লোক আছে যারা চায় না। তো এখন আপনি তো অবসর নিয়ে নিছেন, আপনাকে আর বলেই বা কি হবে, কিন্তু আপনার বন্ধু বান্ধব যারা আছে, বা আপনি তো লেখেনও বলেনও কোনো কোনো জায়গায়, সবসময় এটা মাথায় রেখেন, আমাদের টেক্সটাইল সেক্টরটাকে আমরা যদি দাঁড় করাতে পারি তাহলে এই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেল। এই একটা ঘটনা আপনাকে বললাম। 2 নম্বর ঘটনা আমার মনে আছে, আমি তখন রাঙামাটিতে ব্রিগেড কমান্ডার, 1987-88 এরকম সময়ে। তো ওনার ছেলে, যিনি বর্তমানে সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর যমুনা গ্রুপ, যমুনা শিল্প গোষ্ঠী, শামীম ইসলাম, ওনার ডাকনাম জবরান। তো উনি ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলেন। ক্যাডেট কলেজে পড়ালেখাটা 6 বছরের জন্ম থেকেই এদেরকে দেখেছি, বা ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখেছি আমার ছেলে মেয়ের মতোই। তারা এখন আল্লাহর রহমতে সবাই বড় হয়েছে, সবাই দায়িত্ব নিয়েছে, কত বড় একটা শুকরিয়া। তো উনি যখন ক্যাডেট কলেজ থেকে 6 বছরের বদলে উনি চাইলেন যে 4 বছর পর এসএসসির পর ছেলেকে বের করে নিয়ে আসবেন। তখন আমি রাঙামাটিতে, এখন সেনাবাহিনীর সদর দপ্তর অর্থাৎ অ্যাডজুটেন্ট জেনারেল ব্রাঞ্চে এটা না বললে, একটু সুপারিশ না করলে কাজটা হচ্ছে না। তা আমি বললাম ছেলে কষ্ট করে ঢুকেছে নিজ মেরিটে, আর 2 বছর হলেই সে শেষ করে
বলছে না, ওই 2 বছরের থেকে জীবনটা খুব ছোট। আমি এতদিন অপেক্ষা করেছি, সে কোন দিন একটু বুঝ ব্যবস্থা তার মাথায় একটু একটু ঢুকবে, এখন ঢুকেছে। তাকে আমি বিদেশে পাঠিয়ে দেবো, ইংল্যান্ডে পাঠিয়ে দেবো, সে লেখাপড়া করে যেন উপযুক্ত হয়ে আসে, কারণ আমার এই সমস্ত কিছুর দায়িত্ব তাকে এবং তার 3 বোনকে নিতে হবে ধীরে ধীরে। তো আমি এটা দিয়ে বোঝাতে চাইলাম যে তিনি যমুনা শিল্প গোষ্ঠীর নিরাপত্তা এবং তার কর্ণধার কে হবে, তাদের কেমনে ম্যানেজ হবে, এটা নিয়ে খুব সিরিয়াস ছিলেন। এবং সুদূর আমি প্রসারী আজকে চিন্তা কথাটা ভাবনাও বলতে তার বাধ্য ছিল। হচ্ছি যে বাংলাদেশে অনেক বড় বড় শিল্প গোষ্ঠী আছে, দাঁড়ান, বাংলাদেশে অনেক বড় বড় শিল্প গোষ্ঠী আছে, তাদের মধ্যে প্রধান প্রতিষ্ঠাতার এন্তেকালের পর ম্যানেজমেন্ট প্রবলেম এবং ক্রাইসিস আসে। এটা একমাত্র যমুনা শিল্প গোষ্ঠীর জনাব বাবুল ভাইয়ের দূরদর্শিতার কারণে, যে তিনি তার উত্তরাধিকারীদেরকে প্রস্তুত করেছেন। আর একটা জিনিস শেষ করে বলতে চাই, আপনি যেটা বলেছেন, আমরা অনেক দিন, তার একটা লাল রঙের গাড়ি ছিল না সবুজ রঙের গাড়ি ছিল, টয়োটা করোলা বা করোনা, নামগুলো তার মনে থাকে না, সেই গাড়িতে করে ঢাকা থেকে অনেক দিন অনেকবার ফরিদপুর জেলার সদরপুর থানার 88 গ্রামে অবস্থিত বিশ্ববিখ্যাত একটি প্রতিষ্ঠান বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছিলাম, যেতাম। এত বড় একজন শিল্পপতি, আমি তখন মেজর, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল নুরুদ্দিন সাহেব কর্নেল, ব্রিগেডিয়ার, আমার বড় ভাইরা মতিউর রহমান সাহেব ব্রিগেডিয়ার, এরকম। এবং তিনিও একজন অত বড় প্রতিষ্ঠিত শিল্পপতি, কোনোদিন এই অহংকারটা আসে নাই। আমরা সবাই মিলেমিশে ওই খেদমতে সামিল হতাম, মানুষের সঙ্গে মিশে যেতে পারত। এই 3টা গুণের কথা আমি আপনাকে ধরে ধরলাম। আরো অনেক ভাই আছেন, তারাও অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো। আমি একটু জনাব একে আজাদ সাহেবের কাছে আসতে চাই। আপনি ব্যবসায়ীদের নেতা, নিজে শিল্প উদ্যোক্তা, এবং আপনিও খুব কাছ থেকে দেখেছেন। আমরা যদি একটু দেখি, যেটি জেনারেল ইব্রাহিম সাহেব বলছিলেন, যে তার একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল, উনি আসলে অনেক পরে দেখতে পেতেন। ফলে উনি যখন টেলিভিশন করলেন, তখন বিশাল আয়োজন করে করলেন, যখন ফিউচার পার্ক করলেন অনেক বড় করে করলেন, ছোট করে কিছু করেননি। অ্যারোমেটিক, প্রথম হালাল সাবান, কিংবা যমুনা ফ্যান, এরকম দেশীয় ব্র্যান্ড তৈরিতে, এখন মোটরসাইকেল বলি, যমুনা ইলেকট্রনিক্স বলি, তার একটা দারুণ প্রচেষ্টা ছিল দেশের ভিতরে তৈরি করার। সেটিকে আপনারা কাছ থেকে দেখেছেন। ব্যবসায়ী সমাজ তাকে কিভাবে মনে করছেন, কিভাবে মনে রাখছেন তারা আপনাকে? উনি একজন বীর মুক্তিযোদ্ধাই শুধু ছিলেন না, উনি দেশের অভ্যন্তরে স্বাধীনতোত্তর যখন যমুনা ফ্যান দিয়ে ওনার যাত্রা শুরু, এবং উনি জীবনের শেষ কাল পর্যন্ত যে যেখানে যমুনা শিল্প গোষ্ঠীকে রেখে গেছেন, তার শেষ প্রজেক্টটা ছিল যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এটা আপনার সিলেটে। যদি কেউ না যায় ওখানে, তাহলে বুঝতে পারবে না এর বিস্তৃতি এবং কত বড় ভীষণ একটা লোকের থাকলে এই ধরনের একটা প্রজেক্ট করতে পারে। এবং যমুনা ফিচার পার্কে আমি দেখেছি, এটা কোনো সাধারণ ব্যবসায়ী বা সাধারণ শিল্পপতির পক্ষে এত বড় প্রজেক্টের চিন্তা করা সম্ভব না। উনি শুধুমাত্র যে চিন্তা করতেন বা ভীষণ নিয়ে চলতেন তা না, উনি যেদিন থেকে মনে করতেন এই প্রজেক্টটা আমি হাতে নিয়ে এটা করবো, এর ডিটেলস উনি দিতেন। এর পুঙ্খানুপুঙ্খ, যদি কোনো ইন্ডাস্ট্রি হয় তার মেশিনারি কি হবে, কোন দেশের মেশিনারি হবে, এর ভ্যালু কি হবে, কত লোক চাকরি করবে, কতদিনে এটা ব্রেক ইভেনে আসবে, কতদিনে আমি প্রফিট করতে পারবো, পুরো জিনিসটা ওনার মাথার মধ্যে ঢুকিয়ে তারপরে উনি সেই প্রজেক্টে যেতেন। আমার মনে আছে 2012 সালে আমি এফবিসির প্রেসিডেন্ট, উনি একটা পলিসি চেঞ্জ করতে যাচ্ছেন, যে পলিসি আছে, উনি আমাকে একবার টেলিফোন করলেন, কিন্তু আমি খুব একটা সম্মতি দেখাইনি। তো উনি নিজের থেকে আসলেন আমার সাথে, কাছে বিসিতে আসলেন, আমার সাথে বসলেন, উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করলেন। তো আমি কোনো মতে কনভিন্স হলাম না। আমি দেখলাম কিছু লোক শিল্প গোষ্ঠী এটার বেনিফিশিয়ারি হবে, কিন্তু অনেক শিল্পপতি এর বেনিফিশিয়ারি হবে না, যার কারণে আমি এটাতে রাজি হলাম না। কিন্তু উনি কন্টিনিউয়াসলি আমাকে পার্সু করতে থাকলেন, এমন ভাবে পার্সু উনি করলেন, আমি শেষ পর্যন্ত ওনার সাথে সম্মত হলাম এবং আমি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ওনার এই প্রস্তাবটাকে গ্রহণ করার জন্য আমি মন্ত্রণালয়কে লিখলাম এবং হয়ে গেল। পরবর্তী পর্যায়ে দেখেছি যে উনি আজ থেকে সেই 9 বছর আগে যেটা করেছিলেন, সেই শিল্প আমার এখন জরুরি। কারণ ওয়েস্টেজ প্রোডাক্ট দিয়ে উনি চেয়েছিলেন তখন কিভাবে সুতা করা যায়, এই সুতার আজকে বাংলাদেশে স্কার্সিটি,
সেই সুতা আমরা সেই তুলা আমরা আনছি পাকিস্তান থেকে, ভারত থেকে এবং অন্যান্য দেশের থেকে, যে আজ থেকে 9-10 বছর আগে এটা উনি শুরু করেছেন। এই ধরনের প্রত্যেকটা জিনিসে উনি যখন হাত দিয়েছেন, যেখানে আমরা চিন্তা করিনি, সাধারণ ব্যবসায়ীরা যখন চিন্তা করেনি, সেটা তিনি তখন শুরু করতেন। এমনই ভাবে উনি শুরু করলেন। ওনার যে ব্যক্তিগত ভোগ বিলাসের মধ্যে উনি কখনো ছিলেন না। উনি সবসময় চিন্তা করতেন যে যে ইন্ডাস্ট্রিটা আমার দেশে নাই, যে পণ্য আমার দেশে আমদানি হয়, সেই পণ্য কিভাবে আমার দেশের প্রোডাকশন দিয়ে আমার বাজারে যাতে বাজারজাত করা যায়, এটা উনি ভাবতেন। এবং কিভাবে কস্ট ইফেক্টিভ হবে সব সময় উনি নিজেই, কিন্তু কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার হতো না, ওনার কোনো বাইরের কনসালটেন্ট দরকার হতো না, উনি নিজেই কনসালটেন্ট। এবং সবচেয়ে বড় লিডারশিপ কোয়ালিটিটা বেশ দারুণ ছিল, যে উনি প্রত্যেকটা জায়গায় যেতেন। আমি যখন উনি ওনার পত্রিকাটা বের করলেন, তখন কিন্তু উনি নিজে তৎকালীন ওনার সম্পাদক গোলাম সরোয়ার সাথে বসে উনি পরামর্শ করতেন। উনি লাইন লাইন দেখতেন প্রত্যেকটা জায়গায়। উনি যুগান্তর ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সার্কুলেশন দ্যাট টাইম। তারপরে উনি যখন টেলিভিশন করলেন, টেলিভিশনটা উনি দীর্ঘদিন উনি আসতে পারেন নাই, আপনার ব্রডকাস্টে আসতে পারেন নাই, কিন্তু উনি ধৈর্য হারান নাই, উনি লেগেছিলেন। উনি কিন্তু শেষ পর্যন্ত এই ব্রডকাস্টিং অনুমতি নিয়ে আজকে ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ র্যাঙ্কিং এর যে টপ টেলিভিশন, আজকে যমুনা টেলিভিশন তার অন্যতম। শুধুমাত্র তাই না, যমুনা ফিচার পার্কে যেসব ইন্ডাস্ট্রি আমরা করেছি, যে পণ্যগুলো আমরা, যে টায়ার আমরা বাংলাদেশে আমদানি করি, সেই টায়ারে কিভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, সেইগুলো ইসলাম সাহেব দেখেছেন। আমি মনে করব উনি সাধারণ একজন ব্যবসায়ী না, সাধারণ একজন শিল্পপতি না, একজন শিল্পপতিদের একটা সর্বস্তরে যদি ওনাকে স্থান দেওয়া যায়, সেটি হবে তার প্রাপ্য স্বীকৃতি। জি, অনেক ধন্যবাদ আজাদ ভাই। আমরা নিজেরাও জানি যে যমুনা টেলিভিশন প্রথম দফায় পরীক্ষামূলক সম্প্রচারে থাকা অবস্থায় বন্ধ হয়ে যায়। তারপরে আদালতের ধারে প্রায় 3 বছর ঘুরে ঘুরে 2014 সালে পরবর্তী সেটিতে আবারও অন এয়ার আসে, এবং এই পুরো সময়টায় যমুনা টেলিভিশনের যেসব কর্মীরা থাকতে চেয়েছেন তারা এখানে ছিলেন এবং প্রতি মাসে নিয়মিত বেতন ভাতা পেয়েছেন, অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ভাই আছেন আমাদের সঙ্গে। সাইফুল ভাই, আপনি শুরু থেকে দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছেন এবং সম্ভবত নুরুল ইসলাম বাবুলের গণমাধ্যম ভাবনা যদি আমরা জানতে চাই, তার জন্য খুবই পারফেক্ট একজন মানুষ আপনি। গণমাধ্যম নিয়ে এবং গণমাধ্যমের কাজ, গণমাধ্যমে কি করবে, গণমাধ্যম কতখানি দুর্নীতি তুলে ধরবে, গণমাধ্যম আপোষ করবে কি করবে না, এগুলো নিয়ে আমি জানি আপনার সঙ্গে তার অনেক কথা হতো। ফলে সেই স্মৃতিচারণ যদি একটু করেন। প্রথমেই আমি নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করি। আজকে আমাদের জন্য অত্যন্ত শোকের দিন, বেদনার দিন। দারুণভাবে তাকে আমাদের মনে পড়ছে। একটু সংশোধনী দিতে চাই, আমি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নই, আমি সাবেক সভাপতি, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, যুগান্তরের সম্পাদক। নুরুল ইসলাম বাবুলের সঙ্গে আমি যুগান্তরের সঙ্গে জড়িয়ে আছি প্রায় 22 বছর, কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয় 26 বছর। এবং দৈনিক যুগান্তর যিনি প্রকাশ করবেন, চিন্তা করলেন যে নতুন একটি পত্রিকা আমি বের করব। কেন? আমাদের সঙ্গে কথাবার্তা হলো। সেই সময়ে শাহজাহান সর্দার ভাই ছিলেন, আমি ছিলাম, আমরা দুজন ওনার সঙ্গে দিন রাত কথা বলেছি। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পর্যায়ে তখন সারোয়ার ভাই যুক্ত হলেন। এই 3 জন মিলে আমরা অনেক আলোচনা করেছি। ওনার উদ্দেশ্যটা আমরা জানতে চেয়েছি। কারণ সেই সময় তার পূর্ববর্তী কিছু সময়ে 2-3টি পত্রিকা আত্মপ্রকাশ করেছিল, কিন্তু তারা ঠিকভাবে আর শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, এবং অত্যন্ত বৃহৎ বিনিয়োগ সংস্থাই ছিল। তো সেরকম একটি পরিস্থিতিতে, এবং রাজনৈতিক উত্তাপটা ছিল দারুণ, ওরকম একটি পরিস্থিতিতে কেন আরেকটি নতুন পত্রিকা হবে, এই চিন্তাটা কিন্তু আমাদের কাজ করেছে। উনি বলেছেন যে নতুন একটি কাগজ হবে, এই জন্যেই সেই কাগজটি আপোষহীন হবে, সেই কাগজটি গোষ্ঠীপ্রীতি থাকবে না, সেই কাগজটি দেশ ও মানুষের কথা বলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, এবং দেশ, মাটি এবং মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার কাছে দায়বদ্ধ থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধের কাছে দায়বদ্ধ থাকবে, অসাম্প্রদায়িক চেতনাকে লালন করবে, অন্যায়ের বিরুদ্ধে সে যত বড় শক্তিশালী হোক কলম ধরবে।
এই জায়গাটায় আমরা দেখেছি যে নুরুল ইসলাম বাবুল অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, তিনি স্বপ্নিক পুরুষ ছিলেন, শুধু স্বপ্ন দেখতেন না, আকাশ ছোঁয়ার স্বপ্ন তার ছিল না, স্বপ্ন বাস্তবায়নে তিনি দারুণভাবে আমরা দেখেছি একজন দৃঢ়চেতা মানুষ, এবং তার প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। যে কারণে আমি অনেক সময় তাকে বলি তিনি জীবন যুদ্ধে জয়ী একজন সেনাপতি। প্রতিটি পদে পদে তাকে যুদ্ধ করতে হয়েছে, এবং যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি যা বিশ্বাস করতেন, যা চিন্তা করতেন, যা ভাবতেন, তারই জয় হয়েছে। আমি অনেক সময় এখন বলি, আমি একটু শেষ করতে চাই, অনেক সময় আমি বলি যে সাফল্যই কিন্তু কোনো একজন মানুষের জীবন সার্থক বলা যাবে না যে তার জীবনে অনেকগুলো সাফল্য রয়েছে। তার জীবন সার্থক হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, সেই মানবিক মূল্যবোধ, সেই অধ্যবসায়, সেই দৃঢ়চেতা, সেই বিশাল সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া, তার সবগুলো গুণাবলী, এবং দেশপ্রেম, দেশের মানুষের জন্য। কারণ আপনি জানেন যে তার সমস্ত আয়োজন বাংলাদেশের মানুষের জন্য। বিদেশে তার একটি টাকাও নাই, একটি ব্যাংক ব্যালেন্সও নাই, এমনকি তিনি ঋণ খেলাপি হয়নি। এই জায়গাগুলো কিন্তু দারুণভাবে আমাদের উদ্বুদ্ধ করেছে, আমাদের শানিত করেছে, আমাদের অনুপ্রাণিত করেছে, এবং আমরা সেটি বজায় রেখে চলার চেষ্টা করছি। তার যারা উত্তরসূরি এখন আছেন, যারা রয়েছেন, বিশেষ করে বর্তমান চেয়ারম্যান সালমা ইসলাম এমপি, তার আমাদের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, সোনিয়া ম্যাডাম, মনিকা ম্যাডাম, জালিন ম্যাডাম, এস এম ওয়াদুদ, তারা কিন্তু তার যোগ্য, আপনি দেখেন উত্তরসূরি হিসেবে চালাচ্ছেন। এবং এত সহজ সরল সাধারণ একজন শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কিন্তু একজন পিআরও নাই, একজন পিএস নাই, একজন সেই অর্থে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাই, সেই অর্থে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি তো খুব ভালো জানেন, আমরা অতি সাধারণ ভাবে বন্ধু হিসেবে পেয়েছি, অভিভাবক হিসেবে পেয়েছি, পিতা হিসেবে পেয়েছি, শাসন করেছি, আদরও করেছি। জি, সাইফুল ভাই, আমি আবার আপনার কাছে ফিরবো। সাইফুল ভাই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি আছেন আমাদের সঙ্গে, তিনি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব। আমরা জানি যে প্রয়াত নুরুল ইসলাম বাবুল, তার স্ত্রী আপনাদের দল থেকে সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, এখনও সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তিনি জাতীয় সংসদ নির্বাচন করেছেন। ফলে সেই সূত্র ধরে নুরুল ইসলাম বাবুলের সঙ্গে আপনাদের একটা রাজনৈতিক যোগাযোগও ছিল। আপনারা তাকে কেমনভাবে দেখেছেন, কেমনভাবে পেয়েছেন, এবং তার শূন্যতা কতখানি অনুভব করেন? জি, ধন্যবাদ। আমি একটু নেটওয়ার্ক বিভ্রাটের মধ্যে আছি, এজন্য আমার কথা একটু ডিস্টার্ব হতে পারে। আসলে নুরুল ইসলাম বাবুল ভাইয়ের সাথে আমার 3 বার দেখা হয়েছিল পল্লীবন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের বাসায়, এবং প্রথমবার আমি দেখে বুঝতে পারিনি যে ইনিই বাংলাদেশের একজন দিকপাল শিল্পপতি, লিজেন্ডারি এন্টারপ্রেনার বাবুল ভাই। পরে আমি একটু পরে বুঝতে পারি, কারণ এত সাদাসিধা এবং এত সাধারণ ড্রেস পরেছিলেন এবং আমাকে এত সম্মান দিয়ে কথা বলছিলেন যে এটা আসলে খুব বিরল একটি নিদর্শন। আমি বলবো যেটুকু তার সম্পর্কে আমি জেনেছি, অসম্ভব উদ্যমী মানুষ, অসম্ভব সাহসী মানুষ। যে ধরনের ইন্ডাস্ট্রি বাংলাদেশে রক্ষণশীল শিল্পপতিরা করার সাহস পেতেন না, বাবুল ভাই খুব ঝুঁকি নিয়ে সেটা করতে পারতেন। উনি ব্র্যান্ড ক্রিয়েট করতে পেরেছেন। আমরা ছোটবেলা দেখেছি পেগাসাস শুজ আমাদের সকলের খুব প্রিয় ছিল, এটা ওনার তৈরি করা একটা ব্র্যান্ড। যমুনা একটা ব্র্যান্ড, যমুনা টিভি একটা ব্র্যান্ড, এবং যুগান্তর একটি ব্র্যান্ড। এবং সবচেয়ে বড় আমি যেটা শুনেছি তার সম্পর্কে, যে তার টিভি কখনো অসত্যের সাথে কম্প্রোমাইজ করেনি, তার পত্রিকা কোনো কিছু ছাপাতে কখনো হেজিটেট করতো না, কোনো প্রেশার বা কোনো চাপ যতই থাকুক ওনারা সত্য প্রকাশ করতেন। জাতীয় পার্টির জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে জাতীয় পার্টির বিভিন্ন ইস্যুতে আমরা মিডিয়াতে একটা আকুণ্ঠ সাপোর্ট এই দুটি হাউস থেকে সবসময় পেতাম। আমি ভোট করেছি এবং 2টি ভোট করেছি শাসক দলের বিরুদ্ধে সরাসরি, এবং সেই ভোট দুটোতে তো আমি দেখেছি যে আমাদের প্রতি অন্যায় করা হলে, প্রতিপক্ষ কোনো আচরণবিধি লঙ্ঘন করলে, সরকারের উপর যে একটি বা নির্বাচন কমিশনের উপর যে একটি মিডিয়া প্রেসার ফেয়ার থাকার জন্য, এটার ক্ষেত্রে যুগান্তর এবং যমুনা টিভি একটা ব্যাপক ভূমিকা পালন করে। সেটি নিশ্চয়ই সবার ক্ষেত্রেই করে। শামীম হায়দার পাটোয়ারি, আমি আবার আপনার কাছে আসবো। ডক্টর আলমগীর আছেন আমাদের সঙ্গে। ডক্টর আলমগীর আলম, তিনি যমুনা বিল্ডার্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক। ডক্টর আলমগীর, আপনি প্রয়াত নুরুল ইসলাম বাবুল সাহেব, যিনি আমাদের চেয়ারম্যান ছিলেন, তাকে আপনি কাছ থেকে দেখেছেন। বিশেষ করে আমি একটু, উনি যে সময়টায় করোনায় আক্রান্ত হলেন এবং সেই সময়ের বিষয়গুলো আমরা জানি, সেই সময় করোনা নিয়ে একটা সাংঘাতিক ভীতি ছিল, সেই বিষয়গুলোর সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন। শেষ সময়টাই এই সাংঘাতিকভাবে যে মানুষটা অন্য হাজারো লাখো মানুষকে ইন্সপায়ার করেছে, তার ওই সময়ের কেমন ছিল সেই সময়টার গল্পটা যদি একটু সংক্ষেপে বলেন ডক্টর আলমগীর।
প্রথমত হচ্ছে যে স্যারের সাথে 2008 সাল থেকে ঘনিষ্ঠ কারণে আমার সাথে সবার সবার আত্মার আত্মার আত্মীয়তা তৈরি হয় এবং স্যারকে অনেক ক্লোজলি দেখি। তার চিত্রটা, তার যে মায়া এবং পরিবারের অন্য সদস্যদের তার প্রতি যে ভালোবাসা, দরদ এবং পরবর্তী এবং সর্বোপরি কর্মচারীদের প্রতি তার যে ভালোবাসা, সেটি আমাকে প্রচন্ড অভিভূত করে। যার কারণে দেখা গেছে করোনার সময় মৃত্যু ঝুঁকি নিয়ে আমি স্যারের সাথে হাসপাতালে ছিলাম এবং সেই সময় পরিবারের প্রত্যেকটা সদস্যের যে প্রতি ন্যানো সেকেন্ডের যে আকুতি আমি দেখেছি তাদের কানের, তারা নিজেদের অনেক করা ছিল সে সময়, এবং তারাও জীবন মৃত্যুর সাথে লড়ছিল এবং অনেকেই কোয়ারেন্টাইনে ছিল। তারপরেও আমি দেখেছি সারাদিন ধরে অক্লান্ত ভাবে তারা হাসপাতালে চিকিৎসা সেবার পেছনে ব্যয় করেছেন। তারা চীনের হাসপাতালগুলোর সাথে, সিঙ্গাপুরের হাসপাতালের ডাক্তার প্রফেসরদের সাথে, এবার কেয়ার হাসপাতালের প্রফেসরদের সাথে সংযোগ ঘটিয়েছিলেন। এরকম একটা ক্রাইসিস মুহূর্তে আমি প্রয়াত চেয়ারম্যানকে যমুনা গ্রুপের জন্য, তাদের এমপ্লয়ীদের জন্য তার টেনশন ছিল। তিনি যখন হাসপাতালে যান তখন আমার মনে আছে আমাদের সাথে যে কথোপকথন তার মধ্যে একটি ছিল যে সবাই ঠিক পেয়েছে কিনা, তারা ঠিক মতো সবাই ভালো আছে কিনা, কারো অন্য কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ যমুনা গ্রুপের টোটাল যে গ্রুপের যে আমার একটি বৃহৎ পরিবার এবং এই পরিবারের মধ্যে অভিভাবক হিসেবে ছিল ব্যবস্থাপনা পরিবারটা। আর আরেকটি বিষয় হচ্ছে যে স্যারের সাথে যেহেতু দীর্ঘ সময় কাজ করেছে, আমি সবচেয়ে বেশি অভিভূত হতাম তার মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত দেওয়া, এবং তিনি অবশ্য দেখতে পেতেন। তিনি জানতেন তার শারীরিক কিছু সমস্যা আস্তে আস্তে হচ্ছিল, অন্যান্য যে বয়সের কারণে মানুষের যে রোগ হয়, তো সেদিক থেকে তিনি একটি যোগ্য উঠে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আর ছেলে মেয়েকে তৈরি করছিলেন এবং এক একটি ইউনিট এক একজনকে গুরুদায়িত্ব দিচ্ছিলেন এবং তাদেরকে হাত শিখাচ্ছিলেন। একটা লম্বা সময় ধরে প্রজন্ম কিন্তু ছিল। মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি তখন এক্সপেনশনটা দেখতেন, মানে নতুন ইউনিট গুলা কিভাবে আরো বাড়বে বা আরো বহুদূর যাবে, কিন্তু যমুনা গ্রুপের যে ডে টু ডে অপারেশন, সেই অপারেশন গুলো কিন্তু পরবর্তী প্রজন্মই চালাচ্ছিল, প্রয়াত চেয়ারম্যানের পরামর্শ সহ দিতেন। আর তাদের একটি সবচেয়ে বড় পজিটিভ যে সাইডটা ছিল সেটি হচ্ছে তারা সবসময় নিজেদের মধ্যে কমিউনিকেশন, প্রতি 1 ঘন্টা আধা ঘন্টা পর পর নিজেদের খেয়াল রাখা বা কাজের একজনকে আরেকজন গুলো নাতো এবং প্রতি একসাথে তারা লাঞ্চ করতো। সেখানে সৌহার্দ্য ভালো তার সাথে যোগ হতো একটি অফিসের আনঅফিসিয়াল মিটিং। এবং আমি যেটি দেখেছি যে চেয়ারম্যান সাহেব অনেক দূর নিয়ে যেতেন, তিনি সম্পর্কের সাথে চলতেন। তার বন্ধুরা সব একেবারে তার শুরুর জীবন থেকে চলার পথে যারাই তার সাথে হতো তারা কিন্তু তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা বজায় রাখতো। জি ডক্টর আলমগীর, আমি বুঝতে পেরেছি তার মানে ভীষণ কৃতজ্ঞ মানুষ ছিলেন, একজন পারিবারিক মানুষ ছিলেন, ভালো পিতা ছিলেন, ভালো শ্বশুর ছিলেন, একই সঙ্গে তিনি ভালো উদ্যোক্তাও ছিলেন। জনাব হাসানুল হক কিনু, আপনার কাছে যেটা জানতে চাই যে এই মানুষটাকে নিয়ে সবচেয়ে বড় এরকম শিল্পপতিদের ক্ষেত্রে যেটি হয় যে তাদের নানা রকমের গল্প থাকে, সেই গল্পের একটা বড় অংশ জুড়েই থাকে টাকা পয়সা, সেটি বিদেশে পাচার করা, ঋণ খেলাপি হওয়া, ঋণ পরিশোধ না করা। এই মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ক্ষেত্রে সেটি কেন হলো না? মানে তার ভিতর থেকে এই বোধটা কিভাবে জাগ্রত হলো, বা সেটির প্রেক্ষাপট নিশ্চয়ই ছিল আপনারা যারা আগে থেকে তাকে চিনেন। এটা একটু আগে বললেন একজন যে উনি বাংলাদেশে তৈরি পণ্য এর উপরে গুরুত্ব দিতেন। উনি প্রথম থেকে যমুনা ফ্যান, যমুনা ফ্রিজ, যমুনা মানে একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করেছে, পেগাসাস শুজ, অর্থাৎ মেড ইন বাংলাদেশ। তো নুরুল ইসলাম বাবুল হচ্ছে উনি নিজেও মেড ইন বাংলাদেশ। উনি মেড ইন বাংলাদেশের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাবলম্বী অর্থনীতির একটা ভিত গড়ার চেষ্টা করছে। যিনি মেড ইন বাংলাদেশে বিশ্বাস করবেন, বাংলাদেশের তৈরিতে বিশ্বাস করবেন, তিনি বিদেশে টাকা পাচার করবেন না, তিনি ঋণ খেলাপি হওয়ার চেষ্টা করবেন না। উনি ব্যাংকের টাকা নিয়ে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করে একটু মুনাফা হলে ওটা আবার পুনঃবিনিয়োগ করবেন। এটাই হচ্ছে উদ্যোক্তাদের নিয়ম। টাকা মেরে দিয়ে বা টাকা চুরি করে তো মানে কোনো অর্থনীতি সচল রাখা যায় না। সুতরাং নুরুল ইসলাম বাবুল আমি কোনোদিন শুনিনি যে আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে উঠা বসা করেছি, কোনোদিন আমাকে বলেনি যে অমুক ব্যাংকের
এমডি সাহেব বা চেয়ারম্যান সাহেবকে একটু বলেন ঋণ নিব, বা অমুক মন্ত্রীর সঙ্গে বলেন একটু আমাকে তদবির করে দেন, উনি কখন এটা বলেনি। উনি উনি কিন্তু নিজের মতন নিজে চলতেন আর কি। এটা আমিও অবাক হতাম যে এতগুলো একটার পর একটা শিল্প করতেছেন কিভাবে। যমুনা ফিউচার পার্ক যেটা, তার একটা মানে ওই যে সোলা দিয়ে তৈরি করা সেনা কল্যাণ ভবনের অফিসে ছিল। তা আমাকে দেখিয়ে এটা বলছে যে এটা আমি কোথায় করবেন এখনকার যেখানে আছে। আমি বললাম এখানে এত বড় একটা জায়গা মানে হবে। মল বানাবেন, এটা তো চলবে না, ক্রেতা যাবে কোথায়। কিন্তু আমার তখন হিসেবে আসেনি যে বসুন্ধরা গ্রুপের হাউজিং, অমুক হাউজিং, তমুক হাউজিং, পুরা এলাকাটা কিন্তু কয়েক লক্ষ মানুষের বসবাস হয়ে যাচ্ছে। এবং এটা এটা যে এখন ওই জায়গাটা এখন ঘিঞ্জি এলাকা হয়ে গিয়েছে কিন্তু, তাই না? জি এই যে এই জিনিসটা আমি কল্পনার বাইরে আমার, যে উনি এইভাবে স্বপ্ন দেখতেন, আমার বিশ্বাসই হতো না। তারপরে উনি বলছেন এত বড় এয়ার কন্ডিশনিং ইউনিট এখানে বসবে, এশিয়ার ভিতরে তৃতীয়। আমি বললাম সিঙ্গাপুরের সানটেক সিটি দেখেছি, বলছে ওর থেকে বড় হবে। আমার কল্পনাই আসেনি। উনি এই যে স্বপ্ন দেখতে পারতেন, এটা সবচেয়ে বড় কথা। তা আমি আজকে গুরুত্ব দেব যে রুস্তম বাবুলকে যদি শ্রদ্ধা জানাতে হয়, বাংলাদেশকে পরনির্ভরতা থেকে স্বাবলম্বী স্বাবলম্বী হতো। ধারায় নিয়ে যেতে হবে। তার জন্যে যেই সব ক্ষেত্রে পণ্য উৎপাদন করা দরকার, ম্যানুফ্যাকচারিং, যেগুলো আমাকে বিদেশ থেকে আমদানি করতে হয়, সেগুলা করেন। বিশাল বাজার দক্ষিণ এশিয়াতে আছে, জি। দূরেরটা তো বাদই দেন, দক্ষিণ এশিয়ার বাজারেও তো আপনি আজকে মুক্তবাজার অর্থনীতিতে আপনি সেটি প্রতিযোগিতার সেটি প্রবেশ ভিত্তিতে করতে যেতে পারেন। জি পারেন। নিনু ভাই সুতরাং দারুণ সেখানে বলেছেন। নিনু ভাই আমি একটু Made in জেনারেল বাংলাদেশ। জেনারেল ইব্রাহিমের কাছে যেতে চাই। জেনারেল ইব্রাহিম, জনাব হাসানুল হক কিন্তু যেটি বলছিলেন যে যিনি দেশে পণ্য উৎপাদনের পরিকল্পনা করেছেন তার আসলে বিদেশে টাকা পাচার করা বা অন্য কোনো চিন্তায় মাথায় আসার কথা না, যেটি প্রয়াত নুরুল ইসলামের ক্ষেত্রে ছিল। একই রকম ঘটনা আমরা এখনকার অনেক শিল্পপতিদেরকে আমরা কিন্তু পুরো বিপরীত আচরণ দেখি, যে তারা এখানে ব্যবসা করেন, বিদেশে টাকা পাচার করেন। ফলে আগামী দিনের শিল্প উদ্যোক্তা যারা হবেন কিংবা এখন যারা শিল্প উদ্যোক্তা আছেন, তাদের জন্য নুরুল ইসলামের জীবনে নিঃসন্দেহে একটি বড় শিক্ষণীয়। আপনিও তা মনে করেন কিনা যে দেশে ব্যবসা করে, হালালভাবে ব্যবসা করেও এবং উন্নয়ন করা যায়, মানুষের কর্মসংস্থান করা যায় এবং মানুষের মনে হৃদয়ে স্থানও পাওয়া যায় হয়তো? আমি আপনার এই কথাটার উত্তরে এইটুক বলতে চাই যে নুরুল ইসলাম বাবুল ভাই যেমন মেড ইন বাংলাদেশ ছিলেন, কথাটা যদি বেয়াদবিমূলক মনে হয় ক্ষমা করবেন সম্মানিত দর্শক শ্রোতা, আমরাও মেড ইন বাংলাদেশ। এই জন্যই মনের মিলটা ছিল। ঢাকা মহানগরে আমার কোনো ডিওএইচএস এর বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই। পুরো বাংলাদেশে 100 পরিমাণে 1 কাঠা জমিও আমি কিনি নেই। এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় 1 ফোঁটা কালো টাকার হাত ধরি নেই। 27 বছর চাকরি করেছি এবং এই কথাটাই যমুনা গ্রুপের বাবুল ভাই বললেন। 96 সালের জুন মাসের 15 তারিখ যখন আমার চাকরিটা চলে গেছিল, আমি এটা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করতে চাই। তিনি বললেন, ইব্রাহিম ভাই আমি খুব ভালো করে জানি, দাদা আপনি মনে কষ্ট নেবেন না, মন ছোট করবেন না, আপনাদের মতো লোক এই দুনিয়াতে দাঁড়াবে সম্মানের সঙ্গে। কারণ আমার হঠাৎ করে চাকরি চলে গেছিল। তো আমি উনার ব্যাপারে আজকে একটা প্রতিবাদ করতে চাই। আমি সাক্ষী দিব না তদন্ত কমিশনের সামনে, কিন্তু একটা কথা বলে রাখতে চাই, আওয়ামী লীগের কোন কোন সিনিয়র লোক তার কাছ থেকে কি কি সৌজন্য আদান প্রদান হতো বা বিএনপির কার কার হতো তার একটা ধারণা আমার আছে, যেহেতু অনেকদিন যেতাম গল্প করতে। অথচ উনার যখন করোনা হলো, সম্মানিত আপা সালমা আপা বললেন যে দাদা ওনাকে সিএমজি ভর্তি করান কি যাবে? আমি দেখলাম যে আমি যদি মাননীয় সেনাবাহিনী প্রধান তৎকালীন জেনারেল আজিজকে বলি আমার কথা উনি শুনবে না। আমি আমার থেকে বড় একজনকে রিকোয়েস্ট করলাম। ওনার সঙ্গে বাবুল ভাইয়ের অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা ছিল অনেক বছরের। জেনারেল নুরুদ্দিন খান তাৎক্ষণিকভাবে ফোন করলেন সেনাবাহিনী প্রধানকে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ ওনাকে বললেন, প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত সিএমএইচে কোনো বেসামরিক ব্যক্তিকে ভর্তি করানো যাবে না। অথচ আওয়ামী লীগের জন্য বা মাননীয় শেখ হাসিনার জন্য বাবলু ভাই অনেক কিছু করেছেন। সেই রাজনৈতিক বিতর্কে আমরা তার থেকেও বড় কথা, তার থেকেও বড় কথা, এই বাংলাদেশের জন্যই নুরুল ইসলাম বাবুল ভাই অনেক কিছু করেছেন। যে কথা আপনি বললেন, একটা লোক
বাংলাদেশে এখন তো আপনি শিল্পপতিই না, যদি আপনার কালো টাকা না থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিদেশে না থাকে, বাড়ি না থাকে, আপনি তো আমলাই না। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় আমলাদের বাড়িতে বেগমগঞ্জে বেশি, কিন্তু শিল্পপতির মধ্যে 50-60% এরকম টাকা আছে। কিন্তু বাবুল ভাই কোনোদিন চিন্তা করেন নাই কেন যে আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি, আমার শিল্প এখানে, আমার ছেলে মেয়ে এখানেই থাকবে, আমি বিদেশে যাই এটি এতিম হয়ে আমার লাভ নাই, আমি যা হব এই দেশেই হব। জি, আমরা স্পিরিট। আমি বিনয়ের সাথে আপনাকে একটু থামাতে চাই জেনারেল ভাই, আমরা একদম শেষ সময় আমি একটু জনাব একে আজাদ সাহেবের কাছে যেতে চাই। আজাদ ভাই, এই আপনারা তো এখন আমাদের দেশের অর্থনীতি বিকশিত হচ্ছে, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং তার পেছনে এই উদ্যোক্তাদের অবদান নিঃসন্দেহে অনেক বেশি, কিন্তু তাদের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পরিপূর্ণ করতে গিয়ে নতুন ব্যবসায়ীদের জন্য আপনাদের কোনো চিন্তা ভাবনা বা ব্যবসায়িক ফেডারেশন ফোরাম যেগুলো আছে তারা কোনো কিছু নিশ্চয়ই আপনারা ভাবেন? চাই সেটা হচ্ছে বাবুল সাহেব কিন্তু একজন সাধারণ শিল্পপতি, সাধারণ ব্যবসায়ী না, উনি কিন্তু একটা অসাধারণ, এবং আগামী যুগে যুগে নতুন প্রজন্ম তাকে অনুসরণ করবে, তাকে শ্রদ্ধা করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা জাতির কাছে কি চাই? স্বীকৃতি চাই। যেমন বাবুল সাহেব এই তিলে তিলে এতগুলো 41টা প্রতিষ্ঠান করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করেছেন, কতটুকু নিজে ভোগ করেছেন? নিজে ভোগ করার জন্য কিন্তু এগুলো করেন নাই, এটা করেছিলেন যে সামর্থ্য আমার আছে, নিজেকে মনে করতেন, যে বুদ্ধিমত্তা, যে যে বিচক্ষণতা তার আছে, অন্য 10টা লোকের সেই বিচক্ষণতা নাই। অন্য 10টা লোক ইচ্ছে করলে 10টা ইন্ডাস্ট্রি করতে পারবে না, কর্মসংস্থান করতে পারবে না। বাবুল সাহেব আজকে কত, আমি মনে করি প্রায় 100 কোটি টাকার তো নিচে উনি মাসে বেতন দেন না। এই 100 কোটি টাকা কারা পাচ্ছে? এই দেশের মানুষই তো পাচ্ছে। আজকে কত টাকা উনি জাতীয় রাজস্ব ভ্যাট দিচ্ছেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, এটা কোথায় যাচ্ছে? দেশের অর্থনীতি যাচ্ছে। আমি মনে করি জাতির উচিত হবে বাবুল সাহেবদের মানুষকে আগামীতে আজকে 21শে পদক দেওয়া, স্বাধীনতা পদক দেওয়া, যাতে করে নতুন প্রজন্ম ও তাদেরকে কাছ থেকে শিক্ষা নেয়, এবং আমাদের মতো ব্যবসায়ীরা যাতে আমরা তাকে অনুসরণ করতে পারি, তার আদর্শকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাবুল সাহেবকে যদি আজকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়, তাহলে কি জাতি কিন্তু পিছিয়ে যাবে না, জাতি আরো এগিয়ে যাবে। আমাদের সঙ্গে আছেন যমুনা বিল্ডার্সের পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। ডক্টর আলমগীর, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু এখন এই গ্রুপের সঙ্গে কাজ করেন এবং নুরুল ইসলাম বাবুলের উত্তরাধিকার যারা এই পুরো গ্রুপটিকে একদিনের জন্য আমরা সর্ববিভাগ শূন্য কিন্তু সেটি বুঝতে দেননি, ফলে নুরুল ইসলাম বাবুল যেমন করে চাইতেন, যতটা বুঝতেন, যেমন দূরদর্শী সুপরিকল্পিতভাবে কাজ করতেন, বর্তমান যমুনা গ্রুপ কি একই পদ্ধতিতে কাজ করছে বা করতে পারছে? আসলে যমুনা গ্রুপ কিন্তু প্রয়াত চেয়ারম্যান যত জীবিত ছিলেন শেষ সময়টাতে বেশি সময় তিনি কাছাকাছি ভাবে একেবারে হাতে কলমে তার সন্তানদেরকে কোম্পানি পরিচালনা শিখিয়েছেন, এবং প্রত্যেককে আগে বলেছি যে একটি ইউনিটের দায়িত্ব দিয়েছেন এবং নিজের কাছে থেকে সেটি মনিটরিং। তো যেহেতু অলরেডি গত 1 যুগ ধরে যমুনা গ্রুপ প্রয়াত চেয়ারম্যানের অভিভাবকত্বে তাদের সন্তানদের দ্বারা একই পরিচালিত হচ্ছিল, যার কারণে প্রতিটি ইউনিটের ম্যানেজমেন্টই স্বতন্ত্র এবং অটোমেশ কোম্পানি চলছে। এবং অত্যন্ত সুখকর যে প্রয়াত চেয়ারম্যানের প্রয়াণের পরে একদিনের জন্য থেমে থাকেনি, এবং যমুনার পথ চলা, তার অগ্রযাত্রা, তার যে কাজের অগ্রগতি এবং কাজের যেটি এবং টার্গেট এবং অ্যাচিভমেন্ট এবং আমাদের যে সামনে যাওয়ার আরো বেশি এগিয়ে যাওয়ার যে টার্গেট, সেটিও কিন্তু কখনো থেমে থাকেনি এবং যমুনা গ্রুপ স্মুথলি করছে। এবং এটি একমাত্র সম্ভব হয়েছে প্রয়াত চেয়ারম্যানের দূরদর্শিতার জন্য। অনেক দূর সামনে দেখতে পেতেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে তিনি সামনের সময়ের জন্য সবসময় নিজেকে এবং তার উত্তরসূরিরাও একই পথে চলছেন এবং চলবেন, সে আশা আমরা করি, এবং তাদের সে সক্ষমতা রয়েছে। আমরা একদম শেষ সময়ে আমরা শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে শেষ সময়ে একটু শুনতে চাই, জনাব নুরুল ইসলামের যে এই যে পুরো জীবদ্দশায় তার যে পরিশ্রম, তার যে একাগ্রতা, তার যে দেশপ্রেম, তার যে মেড ইন বাংলাদেশের যে সংগ্রাম এবং তার যে বিশাল স্বপ্ন দেখা এবং তার বাস্তবায়ন, সেটি কি কেবল ব্যবসায়ীদেরকে উদ্দীপ্ত করে, নাকি সেটি রাজনীতিবিদ যারা আপনারা তাদের জন্য সেটি একটি অনুপ্রেরণার হাতিয়ার? জি, ধন্যবাদ। লিডারশিপ তো সব ক্ষেত্রেই এফেক্ট করে, রাজনীতি এবং বিজনেস সব ক্ষেত্রে। উনি দুবার মুক্তিযুদ্ধ করেছেন, একবার সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন,
আরেকবার দেশ গঠনের জন্য। এখন দেশে যে সেকেন্ড রেভলিউশন, সেকেন্ড বিপ্লব, সেকেন্ড মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে দেশ গড়ার মুক্তিযুদ্ধ, জব ক্রিয়েশনের মুক্তিযুদ্ধ। আমাদের ফর লং টাইম আমাদের গ্রোথ হচ্ছে জবলেস গ্রোথ। সেখানে নুরুল ইসলাম বাবুলের মতো কয়েকজন ব্যক্তিত্ব যারা জব ক্রিয়েট করতে পেরেছেন, জব ক্রিয়েশন টাইপ বিজনেস করে এম্পায়ার করতে পেরেছেন, তারা ডেফিনেটলি দেশের জন্য একটা বিশাল 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 একটা উপকার করেছেন। আমি মনে করি ওনার স্বাধীনতা পদক, 21শে পদক বা এই ধরনের সমমানের একটি পদক তার মরণোত্তর হলেও প্রাপ্য। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি তার বিরুদ্ধে একটা মানি লন্ডারিং এর অভিযোগ আমরা কখনো শুনিনি। তার বিদেশে কোনো বাড়ি আছে আমরা কখনো শুনিনি। তিনি বিদেশে কোনো ব্যবসা করেছেন আমরা শুনিনি। এগুলো থাকা অন্যায় তা বলছি না, তো তার সম্পর্কে আমরা শুনিনি। তিনি সবসময় দেশকেই ভালোবেসেছেন, দেশেই ব্যবসা করেছেন, সেই ব্যবসার টাকা লাক্সারিতে না খরচ করে রিইনভেস্ট করে আরেকটা ব্যবসা বাড়িয়েছেন, মানুষের কল্যাণে ব্যয় করেছেন। জি, আমি একদম শেষ সময়ে জনাব সাইফুল আলম ভাইয়ের কাছে যেতে চাই। সাইফুল ভাই, যে দাবিটি জনাব একে আজাদ শুরু করেছেন, পরবর্তীতে অন্যরাও বিশেষ করে স্বামী হাজার পাটোয়ারি সমর্থন করলেন, তার যে অবদান অর্থনীতিতে, জব ক্রিয়েশন অর্থাৎ কর্মসংস্থান তৈরিতে, একই সঙ্গে গণমাধ্যমে বড় স্বপ্ন দেখায়, সেটির একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন, সেই দাবি উঠেছে। আপনিও কি মনে করেন যে এই দাবিটি বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে আমাদের দেশের সরকারের, প্রশাসনের কিংবা যারা নীতি নির্ধারক তাদের? আমি এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। আমি মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ইতিহাস যখন লেখা হবে, সেই ইতিহাসে নুরুল ইসলাম বাবুলের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিহাস লিপিবদ্ধ করবে। কারণ এটাই সত্য যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে, বাংলাদেশের পণ্য তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে প্রতিযোগিতামূলক জায়গায় টিকে থাকার জন্য বাংলাদেশের ব্যবসায়ী বান্ধব নীতিমালা তৈরির ক্ষেত্রে যুদ্ধ করার যে প্রয়াস, এসব জায়গায় নুরুল ইসলামের কোনো আমি প্রতিদ্বন্দ্বী দেখি না, কোনো বিকল্প দেখি না। এই বোধের জন্যে, এই সফলতার জন্যে এবং এই চিন্তার জন্যে, দেশকে ভালোবাসার জন্য, দেশের মানুষকে ভালোবাসার জন্য অবশ্যই তার রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন আছে। এবং তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে রাষ্ট্র বা যারা দেবেন তারা আমার মনে হয় নিজেরাও গৌরবান্বিত হবেন, রাষ্ট্র গৌরবান্বিত হবে। এবং আগামী প্রজন্ম যারা কষ্ট করে নিজের মেধায়, চেষ্টায়, নিজের শক্তির উপর ভিত্তি করে এক শিল্প প্রতিষ্ঠান দাঁড় করাতে চাইবেন, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কিছু করতে চাইবেন, তারাও। অনেক ধন্যবাদ জনাব সাইফুল আলম। আমরা জনাব হাসানুল হক, আপনার কাছে 30 সেকেন্ডের জন্য আপনার শেষ মন্তব্য শুনতে চাই। শেষ মন্তব্য হচ্ছে উনি সফল উদ্যোক্তা। বাংলাদেশকে সামনের দিকে এগোতে হলে বাংলাদেশের যাপিত জীবনের যা প্রয়োজন সবকিছুই বাংলাদেশে উৎপাদন করার যোগ্যতা এবং দক্ষতা অর্জন করা উচিত। সেই দিক থেকে নুরুল ইসলাম বাবুল একজন প্রতীক্ষিত, এবং তার জন্য আমি মনে করি যে আজাদ সাহেব যে প্রস্তাব দিয়েছে, রাষ্ট্র তাকে স্বাধীনতার পদক দেওয়াটাই বাঞ্ছনীয় মনে করছি। অনেক ধন্যবাদ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জেনারেল ইব্রাহিম এবং জনাব একে আজাদের কাছে। আপনাদের কাছে এই মুহূর্তে আর আসার মতো সময় না, আপনারা নিশ্চয়ই ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই। দর্শক, আমাদেরও প্রত্যাশা একজন নুরুল ইসলাম বাবুল যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন, এবং একই সাথে সেই স্বপ্ন তিনি সঞ্চারিত করেছেন অসংখ্য মানুষের মধ্যে। তার উত্তরাধিকার, তার গ্রুপের কর্মচারী তথা দেশের অন্যান্য শিল্প উদ্যোক্তা যারা কর্মসংস্থানে বিশ্বাসী করে, যারা মেড ইন বাংলাদেশে বিশ্বাস করে, তাদের জন্য নুরুল ইসলাম বাবুল একজন আইডল হয়ে থাকবেন এবং তার কর্ম তাকে বাঁচিয়ে রাখবে। এখন দাবি উঠেছে সেই কর্মের রাষ্ট্রীয় স্বীকৃতির। রাষ্ট্র নিশ্চয়ই সেটিকে ইতিবাচক ভাববে, সেই প্রত্যাশায় শেষ করতে চাই। তার আত্মার বিদেহে আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ।